সরে দাঁড়াও, পুলিশ এসেছে, দৌড়াও। সাবধানে। আমার মায়ের ওষুধ ছিল এখানে, সব ভেঙে গেল। এখন বলুন এর দায় কে নেবে? ম্যাডাম, গলা নামিয়ে কথা বলুন। জানেন কার সঙ্গে কথা বলছেন? আমি ইন্সপেক্টর বিক্রম রাঠোর। এই এলাকায় আইন কিভাবে চলবে সেটা আমি ঠিক করি। তুই আমাকে শিষ্টাচার শেখাতে এসেছিস? আপনি ইউনিফর্ম পরেছেন, আচরণটা অন্তত ইউনিফর্মের মর্যাদার মতো হওয়া উচিত, গুন্ডাদের মতো নয়। উল্টা তোর, আর এখন তার শাস্তিও তোকেই পেতে হবে। সবার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইবি এখনই। বিক্রম রাঠোর, আমার সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না। তোর ভেতরে অনেক রাগ জমে আছে দেখছি, আজ সেই রাগ আমি ভেঙে চুরমার করে দেবো। বিক্রম হঠাৎ হাত বাড়িয়ে আরোহীর কবজি চেপে ধরতে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে দৃশ্য বদলে গেল। চোখের পলকে আরোহী তার হাত ঘুরিয়ে এমনভাবে সরিয়ে দিল যেন এটা তার কাছে নতুন কিছু নয়। চারপাশের কেউ ঠিক বুঝতেই পারল না কি হলো, শুধু বিক্রম এক পা টলমল করে পিছিয়ে গেল। 1 সেকেন্ডের জন্য নীরবতা। ঠিক তখনই আরোহীর মনে ঝলসে উঠল আরেকটা ছবি, তার অসুস্থ মা বাড়িতে একা অপেক্ষায়। যদি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে তাকে থানায় টেনে নেওয়া হবে। মিথ্যা মামলা, রাতভর জেরা, আর ওদিকে তার মায়ের পাশে কেউ থাকবে না। আরেকটা চিন্তা মাথায় এলো, সে এখন সিভিল ড্রেসে। এই অবস্থায় কোনো পুলিশ অফিসারের গায়ে হাত তোলা আত্মরক্ষা হলেও আইনের জটিলতা তৈরি করতে পারে। আরোহী ধীরে ধীরে বিক্রমের হাত ছেড়ে দিল। ভিড়ের সামনে নিজের কর্তৃত্বে আঁচ পড়তে দেখে বিক্রম রাঠোরের মুখ বিকৃত হয়ে গেল। তার সাঙ্গপাঙ্গরা হতভম্ব, জনতা ফিসফিস করছে, তার চোখে উন্মত্ত রাগ। তুই আমার গায়ে হাত তুলেছিস? সে দাঁত চেপে বলল। তার গলা ভারী হয়ে উঠল ক্রোধে। এবার দেখবি আমি তোর সাথে কি করি, ইউনিফর্মের দাম বুঝিয়ে দেব। বিক্রম কোমর থেকে লাঠিটা বের করল, ধীরে ধীরে আরোহীর দিকে এগিয়ে এলো। তার চোখে এখন খোলা হুমকি, আজ তোকে এই বাজারের মাঝখানে এমন শিক্ষা দেব সবাই দেখে যাবে, এক্ষুনি ক্ষমা চা। চারপাশে লোকজন মোবাইল তুলে ভিডিও করতে লাগলো। কেউ এগিয়ে এলো না, সবাই ভয় পায় তাকে। আরোহী চারদিকে তাকালো, পরিস্থিতি স্পষ্ট। এখন যদি সে পাল্টা জবাব দেয়, এই মানুষটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, থানায় আটকে রাখবে, তার ছুটি নষ্ট হবে, আর তার মায়ের চিকিৎসা থেমে যাবে। না, এখানে রাগ নয়, হিসেব করে চাল দিতে হবে। বিক্রম গর্জে উঠল, শুনতে পাচ্ছিস না? হাঁটু গেড়ে বসে ক্ষমা চা, না হলে তোর স্কুটি বাজেয়াপ্ত করব, সরাসরি জিপে তুলে নিয়ে যাব। বিক্রম লাঠি তুলে আরও ঝুঁকে বলল, আর থানায় নিয়ে গেলে তোর সাথে কি হবে সেটা কল্পনাও করতে পারবি না। আরোহীর মুঠো শক্ত হয়ে উঠল, তার শিরায় যেন আগুন ছুটছিল। সে চাইলে এক ঘুষিতেই এই মানুষটাকে মাটিতে ফেলে দিতে পারত, কিন্তু সে চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল। এখন হেরে যাওয়াই যে তার প্রথম ধাপ। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে থামল বিক্রমের ইউনিফর্মের পকেটে। পকেটটা অল্প খোলা, একটা হিসেবি ঝলক তার চোখে ভেসে উঠল। তার নিজের জিন্সের পকেটে একটা ছোট্ট ওয়্যারলেস ব্লুটুথ ডিভাইস ছিল, অপারেশনে ব্যবহার করে এমন ডিভাইস। আজ কাকতালীয়ভাবে সেটাই সঙ্গে আছে। পরিকল্পনা তৈরি হতে সময় লাগল না, মুহূর্তের মধ্যে তার চোখের কঠোরতা বদলে গেল। সেখানে ভয়ের ছায়া ফুটে উঠল। সে নিচু স্বরে বলল, না স্যার, প্লিজ আমাকে যেতে দিন। আরোহী কাঁপা গলায় বলল, আমার মা অসুস্থ, আমাকে যেতে দিন স্যার। তার চোখে জল, কণ্ঠে অসহায়তা, সবটাই অভিনয়। বিক্রম ঠান্ডা হাসল, অসুস্থ? তাতে কি, আগে আমার পায়ে পড়ে ক্ষমা চা। সে ইচ্ছে করে জুতোটা সামনে বাড়িয়ে দিল। ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, স্যার মেয়েটাকে ছেড়ে দিন, কিন্তু বিক্রমের অহংকার তখন বধির। আরোহী ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল। একজন সৈনিকের জন্য এটা অপমানের চেয়েও বড় কিছু, কিন্তু তার লক্ষ্য অপমানের চেয়েও বড়। সে হাত জোড় করে বলল, মাফ করে দিন স্যার, ভুল হয়ে গেছে। বিক্রমের বুক ফুলে উঠল। সে ভিড়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল, দেখলে, এভাবেই শিখাতে হয়। আরোহী ঝুঁকে তার জুতো স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তে এক ঝটকায় তার আঙুলের ফাঁক দিয়ে ছোট্ট লিসেনিং ডিভাইসটা বিক্রমের ইউনিফর্মের ভাঁজের নিচে ঢোকে গেল। সবকিছু 1 সেকেন্ডের মধ্যে। বিক্রম কিছুই টের পেল না, তার মন তখন নিজের বিজয়ে ব্যস্ত। আরোহী ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মাথা নিচু, চোখে ভয়ের ছাপ, কিন্তু ঠোঁটের কোণে এক অতি সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বিক্রম হেসে বলল, এবার ভাগ এখান থেকে, আবার সামনে পড়লে দাঁড়াতে পারবি না। সে ভিড়ের দিকে হাত নাড়ল, যেন যুদ্ধ জিতে ফিরেছে। আরোহী স্কুপিতে উঠল, আর এক মুহূর্তও দেরি না করে চলে গেল। রাস্তায় ছড়িয়ে থাকা ভাঙা ওষুধগুলোর দিকে সে আর তাকালো না। বাজারে তখন মোবাইল ক্যামেরার বন্যা, কেউ লাইভ করছে, কেউ পোস্ট দিচ্ছে, কেউ লিখছে পুলিশের নির্লজ্জ আচরণ, আবার কেউ বলছে মেয়েটাকে জোর করে জুতো ছোঁয়ানো হয়েছে। কেউ জানত না আসল খেলা এখন শুরু হয়েছে। সন্ধে 6টার মধ্যেই ভিডিওটা পুরো শহরে আগুনের মধ্যে ছড়িয়ে পড়ল। প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রতিটি ফেসবুক পেজে একই দৃশ্য,
একজন পুলিশ অফিসার আর তার সামনে অপমানিত এক তরুণী, যাকে সবার সামনে মাথা নত করতে বাধ্য করা হয়েছে। জেলা প্রশাসকের বাসভবনে তখন ডিএম ঈশিতা রায়চৌধুরী ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই তার পিএ তড়িঘড়ি দরজায় নক করল। ম্যাডাম, এটা আপনাকে এখনই দেখতে হবে, শহরে পরিস্থিতি খারাপ হতে পারে। ঈশিতা ফোনটা হাতে নিলেন, ভিডিও চলতে শুরু করল। বাজারের উত্তেজনা, ইন্সপেক্টরের গর্জন, এক তরুণীর অপমান। ভিডিও যত এগোলো, ঈশিতার মুখ তত কঠিন হয়ে উঠল। কিন্তু শেষ মুহূর্তে যখন আরোহী স্কুটিতে উঠে সোজা চলে যাচ্ছে, ঈশিতা ভিডিও থামালেন। তিনি স্ক্রিনে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড, তার চোখে অন্যরকম ভাব। না, এটা সাধারণ কোনো মেয়ে না। তিনি ধীরে বললেন, ও যেভাবে নিজেকে ধরে রেখেছে, ওর শরীরের ভঙ্গি, এটা প্রশিক্ষণপ্রাপ্ত কারো শৃঙ্খলা। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। ঈশিতা পিয়ের দিকে তাকালেন। ওকে খুঁজে বের করো, ঠিকানাও চাই, আমি নিজে ওখানে যাব। ঈশিতা রায়চৌধুরী সংক্ষিপ্তভাবে বললেন, গাড়ি বের করো। পিয়ে দ্বিধায় বলল, ম্যাডাম, চাইলে আমি কোনো অফিসারকে পাঠিয়ে দিই। ঈশিতার কণ্ঠ ঠান্ডা কিন্তু দৃঢ়। না, যে ইউনিফর্ম পরে এটা করেছে তার অধীন কাউকে আমি বিশ্বাস করি না, আমি নিজেই যাব। কিছুক্ষণ পর গাড়ি বেরিয়ে গেল। শহরের এক পুরনো, কিছুটা পিছিয়ে পড়া এলাকায় গিয়ে থামল সেটা। একটা ছোট্ট বাড়ি, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, কিন্তু উঠোন ঝকঝকে পরিষ্কার। অভাব আছে, অবহেলা নেই। ভেতরে তখন আরোহী বসেছিল একটা পুরনো চারপাইয়ের পাশে, তার গায়ে ফৌজি টি শার্ট আর সাদামাটা লোয়ার। চারপাইয়ে শুয়েছিলেন এক দুর্বল, কাশি ধরা বৃদ্ধা, তার মা। আরোহী নরম গলায় বলল, মা, ওষুধ নিয়ে এসেছি। মা কাষ্টে কাষ্টে তাকালেন। আরোহীর বুকটা হালকা কেঁপে উঠল। বাজারের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। ওষুধগুলো তো ভেঙে গেছে, কিন্তু সে সত্যিটা বলল না। এই দিচ্ছি মা। সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। রান্নাঘর থেকে গরম পানি আর বাড়িতে থাকা পুরনো ট্যাবলেট নিয়ে এলো। মায়ের মাথা নিজের কোলে তুলে আলতো করে পানি খাওয়াতে লাগলো। মা ক্লান্ত গলায় বললেন, তুই কেন এলি রে? এত দূরের পোস্টিং, দেশ তোকে চায়। আরোহী হালকা হাসল। দেশ আমাকে চায় ঠিক, কিন্তু আমার তো তোমাকে দরকার মা। তুমি ভালো হয়ে যাও, তারপর আমি চলে যাব। সে মায়ের কপালে ভেজা কাপড়টা ঠিক করে দিল। ঠিক তখন বাইরে গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। একটা অফিসিয়াল গাড়ি, নীল বাতির প্রতিফলন দেয়ালে পড়ল। আরোহী চলিকে উঠল। আরোহীর মনে প্রথমেই ঝলসে উঠল একটা নাম, বিক্রম। সে কি এতটাই নিচে নামতে পারে যে বাড়ি পর্যন্ত চলে এসেছে? দ্বিধা না করে পাশে রাখা একটা লোহার রড হাতে নিল সে। দ্রুত দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু বাইরে বেরিয়ে থমকে দাঁড়ালো। পুলিশের জিপ নয়, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটি সাদা সরকারি গাড়ি। নীল বাতি নিভে আছে, কিন্তু উপস্থিতিই যথেষ্ট। গাড়ির দরজা খুলে নেমে এলেন এক তেজস্বী মহিলা। সোজা ভঙ্গি, স্থির দৃষ্টি। আরোহী বুঝতে দেরি করল না, প্রশাসনের কেউ। সে ভদ্রভাবে নমস্কার করল, স্যালিউট করল না। সে এখন সিভিল পোশাকে, আর সামনে দাঁড়ানো মানুষটি এখনও আনুষ্ঠানিকভাবে পরিচিত নন। মহিলা এগিয়ে এলেন। আমি ঈশিতা রায়চৌধুরী, এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট। এক মুহূর্ত থেমে বললেন, তোমার ভিডিও দেখেছি, জানতে এসেছি তুমি ঠিক আছো তো? তার কণ্ঠে ছিল কর্তৃত্ব, কিন্তু তাতে মানবিকতার ছাপও ছিল। ভয় পেও না, ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরোহী হালকা হাসল। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, বিষয়টা শেষ। ঈশিতা বিস্মিত হলেন। তুমি কেন ক্ষমা চাইলে? ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে ভুলটা ওরই ছিল। আরোহী শান্ত গলায় বলল, আমার সময় ছিল না ম্যাডাম, আমার মা খুব অসুস্থ। যদি ওখানে ঝামেলা বাড়ত, আমাকে থানায় নিয়ে যেত, রাত কাটাতে হতো, আর আমার মায়ের পাশে পানি দেওয়ারও কেউ থাকতো না। কিছু সেকেন্ড নীরবতা। ঈশিতা আরোহীর চোখের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখন তার দৃষ্টি সরে গেল ঘরের ভেতর আলমারির ওপরে রাখা একটি ফ্রেমে। সেখানে ইউনিফর্ম পরা একজন অফিসারের ছবি, কাঁধে 3টি তারা। ইউনিফর্মের ছবিটা দেখে ঈশিতা রায়চৌধুরীর চোখ স্থির হয়ে গেল। তুমি আর্মিতে আছো? আরোহী কোনো উত্তর দিল না, শুধু চোখ নামিয়ে নিল। ঈশিতা ধীরে বললেন, একজন আর্মি ক্যাপ্টেন, আর তুমি রাস্তার এক ইন্সপেক্টরের সামনে মাথা নত করলে? তার কণ্ঠে বিস্ময় স্পষ্ট। তুমি ওখানেই ওকে থামাওনি কেন? আরোহী এবার মাথা তুলল, তার চোখে সেই আগুন যেটা বাজারে সে লুকিয়ে রেখেছিল। ম্যাডাম, আমাদের শেখানো হয় শত্রুকে আঘাত করতে হলে সময় বেছে নিতে হয়। 1 সেকেন্ড থেমে সে বলল, ওখানে আমি যদি ওকে ফেলে দিতাম, সেটা একটা সাধারণ ঝগড়া হতো। আজ যা হবে সেটা হবে ন্যায়। ঈশিতা ভ্যারু কুচকালেন। মানে? আরোহী পকেট থেকে ফোন বের করল, সঙ্গে ছোট্ট একটা ইয়ারপিস। সে ফোনটা ঈশিতার হাতে দিল। শুনুন ম্যাডাম, ও এখন কি করছে? সন্ধ্যা নেমে এসেছে, হাইওয়ের ওপর দিয়ে কালো স্করপিও গাড়ি ছুটছে। স্টিয়ারিংয়ে ইন্সপেক্টর বিক্রম রাঠোর, পাশে তার ঘনিষ্ঠ কনস্টেবল মহেশ পাল। গাড়ির ভেতর ঠান্ডা বাতাস, বিক্রমের মুখে তৃপ্তির হাসি। আরোহীর বাড়িতে টেবিলের ওপর রাখা ছোট্ট স্পিকার থেকে শব্দ ভেসে উঠল। বিক্রমের কণ্ঠ, দেখেছিস মহেশ, আজ মেয়েটার দেমাগ কিভাবে ভাঙলাম? থানার নাম শুনেই কেমন জুতো ছুঁয়ে দিল। মহেশ চাপা হেসে বলল, বস,
কিন্তু মেয়েটা একটু পড়াশোনা করা লাগছিল। যদি অভিযোগ করে? বিক্রম হো হো করে হেসে উঠল। অভিযোগ? এই শহরের আইন আমার পকেটে। যে বেশি কথা বলে তার গাড়িতে গাঁজা ঢুটিয়ে দিই, না হলে চুরির মামলা দিই। তারপর কোর্ট কাছারি ঘুরুক। সে আরও বলল, ইউনিফর্ম আমাদের, লাঠি আমাদের। কার এত সাহস? ঘরের ভেতর নিস্তব্ধতে নেমে এলো। স্পিকারে ভেসে আসা প্রতিটি শব্দ ঈশিতা রায়চৌধুরীর মুখ আরও কঠিন করে তুলছিল। স্পিকার থেকে বিক্রম রাঠোরের কণ্ঠ ভেসে আসছিল, শুন মহেশ, আজ রাতের জন্য তৈরি থাকিস। শহরের নতুন ব্যবসায়ী দিনেশ আগারওয়াল, ওকে ভালোই ভয় দেখিয়েছি। আজ রাতে ওর গুদাম থেকে হপ্তার টাকা আসবে, পুরো 5 লাখ। সে ঠান্ডা গলায় হেসে বলল, যদি টাকা না দেয় কাল সকালে রেইড মারব, দোকান সিল করে দেব, ভেতরে ঢুকিয়ে দেব। ইউনিফর্মটাই তো আমার আসল ব্যবসা। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। একজন পুলিশ অফিসার নিজে মুখে স্বীকার করছে সে চাঁদাবাজি করছে। আরোহী ধীরে রেকর্ডিং বন্ধ করল। তার চোখে জল ছিল না, ছিল জ্বলন্ত আগুন। ম্যাডাম, শুনলেন তো? তার কণ্ঠ স্থির কিন্তু ধারালো। এটা শুধু আমার অপমানের প্রতিশোধ না, এটা তাদের সবার জন্য যাদের সে ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। ঈশিতা রায়চৌধুরী ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। তার মুখে ছিল কঠোর সিদ্ধান্ত। অনেক হয়েছে। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ইউনিফর্ম পরে ডাকাতি, আজ ইউনিফর্মও নামবে। তারপর আরোহীর দিকে তাকালেন। প্রস্তুত হও ক্যাপ্টেন। আরোহী আলমারির দরজা খুলল। ভেতরে ঝুলছে তার ইউনিফর্ম আর্মির। এক মুহূর্তের জন্য সে মায়ের দিকে তাকালো। তিনি ঘুমিয়ে আছেন, শান্ত। তারপর ইউনিফর্মটা হাতে নিল, ধীরে ধীরে পড়ল, গভীর একটা শ্বাস নিল। এই ইউনিফর্ম তার কাছে শুধু পোশাক নয়, এটা শপথ, এটা নীতির প্রতীক। বাইরে রাত আরও গাঢ় হয়ে উঠেছে। ঈশিতা ফোন বের করলেন। তার কণ্ঠে ছিল ঠান্ডা আত্মবিশ্বাস। এসপি রুদ্রপ্রতাপ সিং, আমি ঈশিতা রায়চৌধুরী বলছি। ঝটপট একটা নির্ভরযোগ্য টিম চাই। কাউকে টের পেতে দেওয়া যাবে না। টার্গেট ইন্সপেক্টর বিক্রম রাঠোর। কল কেটে তিনি আরোহীর দিকে তাকালেন। আজ জাল ফেলা হবে, ও নিজের অহংকারেই ধরা দেবে। রাত 9টা। শহরের বাইরে এক ধাবায় বসে বিক্রম রাঠোর আরামে চিকেন খাচ্ছিল। তার মুখে নিশ্চিন্ত ভাব। সে অপেক্ষা করছিল দিনেশ আগারওয়ালের পাঠানো টাকার। হঠাৎ ধাবার বাইরে একের পর এক গাড়ির হেডলাইট জ্বলে উঠল। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। ধাবার মালিক দিশেহারা। গ্রাহকেরা চেয়ার ছেড়ে উঠে সরে দাঁড়ালো। সবচেয়ে সামনে একটি সাধারণ গাড়ি এসে থামল। দরজা খুলল। প্রথমেই নামল আরোহী, আর্মির ইউনিফর্মে। মুখে কোনো আবেগ নেই। বিক্রম তাকে দেখে হেসে উঠল। ওহো, আর্মি, তাই বলি সেদিন এত আগুন ছিল। সে দাঁড়িয়ে কাছে এগিয়ে এলো। ইউনিফর্ম পাল্টালেই কি নিজেকে সিংহ ভাবতে শুরু করলি? আর্মি এখানে বর্ডার না, এটা আমার এলাকা। সে তাচ্ছিল্যের হাসি দিল। এখানে আমি চালাই, বুঝলি? আরোহী চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। বিক্রম গালিগালাজ করতে লাগলো। কোথা থেকে এসে দেশ বাঁচানোর শখ জেগেছে? ট্রেনিংয়ে বেশি দেশপ্রেম ঢুকিয়ে দিয়েছে নাকি? ঠিক তখনই পেছন থেকে আরও কয়েকটা গাড়ি এসে থামল। কোনো সাইরেন নেই, কিন্তু উপস্থিতিটাই যথেষ্ট। মাঝখানের গাড়ির দরজা খুলল। নেমে এলেন ঈশিতা রায়চৌধুরী। সাধারণ স্যুট, হাতে একটি ফাইল, মুখ শান্ত কিন্তু চোখ কঠিন। বিক্রমের হাসি ধীরে ধীরে থেমে গেল। ঢাবায় এমন নীরবতা নেমে এলো যেন বাতাসের শব্দও শোনা যায়। বিক্রমের হাতে থাকা মুরগির টুকরো প্লেটে পড়ে গেল। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পা যেন ভারী হয়ে গেছে। ঈশিতা গাড়ির ওপর ফাইলটা রেখে ধীরে ধীরে বিক্রমের দিকে এগিয়ে এলেন। জুতোর ঠকঠক শব্দ ঢাবার নীরবতা চিরে এগিয়ে আসছিল। প্রতিটি পদক্ষেপ যেন বিক্রম রাঠোরের হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল। ঈশিতার পেছনে দাঁড়িয়েছিলেন এসপি রুদ্রপ্রতাপ সিং, সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্স, যারা কিছুক্ষণ আগেও বিক্রমের সঙ্গে বসে হেসে খাচ্ছিল। মহেশ পাল আর বাকিরা হঠাৎ বিদ্যুৎ খাওয়া মানুষের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে পিছিয়ে গেল, বিক্রমকে একা রেখে। ঈশিতা ঠান্ডা কণ্ঠে বললেন, কি হলো ইন্সপেক্টর? একটু আগেই তো খুব হাসছিলেন, হাসিটা থেমে গেল কেন? বিক্রমের কপালে ঘাম জমে উঠল। সে পকেট থেকে রুমাল বের করতে গিয়ে ফেলে দিল মাটিতে। হাত কাঁপছে। কাঁপতে কাঁপতে স্যালিউট করল। মাই ম্যাডাম, জয় হিন্দ। আমরা তো শুধু একটু মজা করছিলাম, স্টাফদের মুড হালকা করছিলাম। তার গলা শুকিয়ে গেছে। এই ম্যাডাম আমাদের পরিচিত, আমরা শুধু কথা বলছিলাম। আরোহীর কণ্ঠ বজ্রের মতো কেঁপে উঠল। মিথ্যা। সে এক পা এগিয়ে এলো। সেদিন তুমি এক অসহায় মেয়ের বাধ্যবাধকতা দেখেছিলে, আজ দেখবে সেনার শপথ কাকে বলে। ঢাবায় নিস্তব্ধতা আরও ঘন হয়ে উঠল। বিক্রম চারদিকে তাকালো। পালানোর পথ নেই, তবুও সে শেষ চেষ্টা করল। ম্যাডাম, আমি একজন সিনিয়র ইন্সপেক্টর, ওয়ারেন্ট ছাড়া আমাকে এভাবে অপমান করা যায় না। আমারও ওপর পর্যন্ত যোগাযোগ আছে, মন্ত্রীর সঙ্গে। ঈশিতা হালকা বিদ্রুপ মিশ্রিত হাসি দিলেন। আপনার যোগাযোগের কথা আমরা একটু আগেই শুনলাম। তিনি ফোন বের করলেন। আর মন্ত্রীকে আমি এই অডিও ক্লিপ 10 মিনিট আগেই পাঠিয়েছি। নির্দেশ এসেছে, ময়লা পরিষ্কার করো। তিনি প্লে বাটনে চাপ দিলেন। ঢাবা জুড়ে বিক্রমের নিজের কণ্ঠ ভেসে উঠল। এই শহরের আইন আমার পকেটে, গাঁজা ঢুকিয়ে দিই, মিথ্যা মামলা লাগাই, ইউনিফর্ম আমার, লাঠিও আমার। প্রতিটি শব্দ যেন তার মুখে চপেটাঘাত। ট্রাক ড্রাইভার, ওয়েটার, সাধারণ মানুষ সবাই শুনছে। এসপি রুদ্রপ্রতাপ সিংও
বিক্রমের মুখের রং উধাও হয়ে গেল, পায়ের নিচের মাটি যেন সরে গেছে। সে জানত এই কণ্ঠ তার নিজের, আজ তার অহংকারই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। বিক্রমের ঘনিষ্ঠ কনস্টেবল মহেশ পাল, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, হঠাৎ এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন। এইসব বিক্রম স্যার করাতেন, আমরা বাধ্য ছিলাম। সাসপেন্ড করার হুমকি দিতেন। ঢাবায় চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। বিক্রম ধীরে মাথা ঘুরিয়ে মহেশের দিকে পাকালো, তার চোখে অবিশ্বাস। ডুবে যাওয়া জাহাজ থেকে ইঁদুরই আগে পালায়, আজ সেটা সে নিজের চোখে দেখছে। ঈশিতা রায়চৌধুরী ঠান্ডা কণ্ঠে বললেন, এসপি রুদ্রপ্রতাপ সিং, আপনার ডিপার্টমেন্টের নমুনা দেখলেন? ইউনিফর্ম পরে চাঁদাবাজি, নির্দোষদের ফাঁসানো আর এক আর্মি অফিসারের সঙ্গে অসভ্য আচরণ। 1 সেকেন্ড বিরতি। এই মুহূর্ত থেকে ইন্সপেক্টর বিক্রম রাঠোর সাসপেন্ড। ইয়েস ম্যাডাম। রুদ্রপ্রতাপ এগিয়ে এলেন, তার হাতে হাতকড়ি ঝলমল করছে। ঠিক তখন আরোহী হাত তুলে বলল, 1 মিনিট স্যার। সবাই তাকালো তার দিকে। গ্রেফতারের আগে একটা হিসাব বাকি আছে। সে ধীরে ধীরে বিক্রমের সামনে গিয়ে দাঁড়ালো। বিক্রম চোখ তুলতে পারছে না। আরোহীর কণ্ঠ শান্ত কিন্তু ধারালো। সেদিন তুমি বলেছিলে আমার গর্মি বের করে দেবে। 1 পা এগিয়ে এলো সে। তুমি আমার মায়ের ওষুধ ভেঙেছিলে, বাজারের মাঝে আমাকে অপমান করেছিলে। বিক্রম কিছু বলতে যাচ্ছিল, তার আগেই একটা জোরালো চড় পড়ল তার গালে। শব্দটা ঢাবা জুড়ে প্রতিধ্বনিত হলো। বিক্রম টাল খেয়ে চেয়ারে বসে পড়ল। ঢাবায় উপস্থিত মানুষজন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আরোহী তার কলার চেপে ধরে তাকে সোজা দাঁড় করালো। সেদিন আমি মাথা নত করেছিলাম, কারণ আমার মা ছিল বাড়িতে একা। কিন্তু আজ আমি ইউনিফর্মে আছি। তার চোখ কঠোর। একজন সৈনিক কখনো ইউনিফর্মের অপমান সহ্য করে না। সে বিক্রমের কাঁধের দিকে তাকালো। এই খাকি পোশাক সেবার জন্য, গুন্ডামির জন্য নয়। এক ঝটকায় সে বিক্রমের কাঁধ থেকে স্টার আর নাম প্লেট ছিঁড়ে ফেলল। বোতামগুলো ছিটকে মাটিতে পড়ল। ওটা শুধু স্টার ভাঙা নয়, ওটা তার অহংকার ভাঙা। বিক্রম ভেঙে পড়ল। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমাকে বাঁচান। আমার পরিবার আছে, বাচ্চারা আছে, আমার চাকরি পা খেয়ে দেবেন না। বিক্রম হঠাৎ ভেঙে পড়ল। আমি আপনার পায়ে পড়ছি। সে সত্যিই ঝুঁকে আরোহীর পায়ের দিকে হাত বাড়ালো। সেই পা যেগুলোকে সে সেদিন জুতোর সামনে নত করিয়েছিল। আরোহী দ্রুত দুধাপ পিছিয়ে গেল, তার চোখে ঘৃণা। একজন সৈনিক কাউকে পায়ের নিচে নামায় না। সে শান্ত গলায় বলল, আমরা শত্রুর সঙ্গেও সম্মান নিয়ে লড়াই করি, কিন্তু তুমি শত্রু হওয়ার যোগ্যও নও। তুমি শুধু একজন অপরাধী। সে এসপি রুদ্রপ্রতাপ সিংয়ের দিকে তাকালো। এদের নিয়ে যান স্যার, বাকিটা আইন দেখবে। রুদ্রপ্রতাপ এগিয়ে এলেন। ঠান্ডা লোহার হাতকড়া বিক্রমের হাতে পরানো হলো। যে হাতকড়া দিয়ে সে এতদিন অন্যদের ভয় দেখিয়েছে, আজ সেই একই লোহা তার কবজিতে। মহেশ পাল এবং বাকিরাও আটক হলো। পুলিশ যখন বিক্রমকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, ঢাবায় দাঁড়ানো ট্রাক ড্রাইভার আর কর্মচারীদের মধ্যে থেকে ধীরে ধীরে আওয়াজ উঠল, ভারত মাতা কি জয়। ওটা কোনো স্লোগান ছিল না, ওটা ছিল স্বস্তির নিঃশ্বাস। কিছুক্ষণ পর পুলিশ গাড়িগুলো সাইরেন ছাড়াই অন্ধকারে মিলিয়ে গেল। ঢাবায় আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা ভয়ের নয়, শান্তির। ঈশিতা রায়চৌধুরী আরোহীর কাঁধে হাত রাখলেন। ভালো করেছ ক্যাপ্টেন, আজ প্রমাণ হলো আসল শক্তি পদে নয়, চরিত্রে। আরোহী স্যালুট করল। ধন্যবাদ ম্যাডাম, আপনার সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। ঈশিতা হালকা হাসলেন। তোমার মা অপেক্ষা করছেন। আর একটা কথা, আমার গাড়ির পেছনের সিটে কিছু ওষুধ আছে, শহরের সেরা হাসপাতাল থেকে আনা, প্রশাসনের পক্ষ থেকে। আরোহীর চোখ ভিজে উঠল। সে মাথা নত করে ধন্যবাদ জানালো। রাত 11টা। দরজা খুলতেই তার মা জেগে উঠলেন। আরোহী দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। যে কান্না সে বাজারে আটকে ছিল, সব মায়ের কাঁধে ঝরে পড়ল। মা অবাক হয়ে বললেন, ইউনিফর্মে কেন? আরোহী চোখ মুছে বলল, কিছু না মা, আজ ডিউটি শেষ, এখন সব ঠিক হয়ে গেছে। মা ওষুধ খেলেন। বাইরে রাত নীরব, ভেতরে শান্তি। সত্য দেরিতে আসে, কিন্তু আসে। শৃঙ্খলার সামনে একদিন সবাইকে মাথা নত করতেই হয়। বিক্রম রাঠোরের পতন ছিল আরোহীর নতুন সূচনা। বন্ধুরা, এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। মাথা নত করা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো সেটাই বড় আঘাতের প্রস্তুতি। পদমর্যাদা সেবার জন্য, অত্যাচারের জন্য নয়। এই গল্পের সব চরিত্র এবং ঘটনা কাল্পনিক, কোনো বাস্তব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এর মিল কাকতালীয়। এটিকে শুধু একটি গল্প হিসাবেই দেখুন আর উপভোগ করুন।